হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সামনে লজ অফ মোশনের পার্ট 2 ভিডিও নিয়ে আলোচনা করব। পার্ট 1 ভিডিওতে আমরা নিউটনের 3টি গতিসূত্র সম্পর্কে খানিকটা জেনেছি, এখনও জানা বাকি। তো যাই হোক, আজকে যে টপিকগুলো আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ, এই 6টি টপিক নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা টপিক আমরা ধরে ধরে আলোচনা করব, খুব ছোট ছোট টপিক। চলো শুরু করি। দেখো, প্রথম টপিক বলেছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিভাবে প্রথম সূত্রে আসা যায়, ফার্স্ট ল। ঠিক আছে, অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্রের মধ্যেই রয়েছে প্রথম সূত্র। আলাদা করে নিউটনের প্রথম সূত্রের দরকার ছিল না, কারণ দ্বিতীয় সূত্রের মধ্যে প্রথম সূত্র নিহিত আছে, সেটাই আমরা প্রুভ করব আজকে। চলো শুরু করি। তাহলে আমরা শুরু করব নিউটনের দ্বিতীয় সূত্র দিয়ে। তোমরা সবাই জানো নিউটনের দ্বিতীয় সূত্র, এফ ইকুয়াল টু কি এম এ। সুন্দর করে লিখে নাও, এফ ইকুয়াল টু এম এ। তারপরে লেখো এফ তো থাকলো ডান দিকে, এবার এম থাকলো, এ লিখো ভি মাইনাস ইউ বাই টি। তো ভি তো হচ্ছে অন্তিম বেগ, ইউ প্রাথমিক বেগ বাই সময়, তোমরা ভালো করে জানো এটা হচ্ছে এ। এবার নেক্সট লাইন আমরা লিখব, দেখো টিটাকে আমরা ডান দিকে আনলাম, তাহলে এফ ইন্টু টি কি হলো এম ভি মাইনাস ইউ। এবার যদি লিখো, যদি এফ ইকুয়াল টু 0 হয়, মানে বাহ্যিক বল যদি বস্তুর উপর প্রযুক্ত না হয়, ঠিক আছে, বাহ্যিক বল 0 হলে, এফ ইকুয়াল টু 0 হলে, বস্তুর উপর লব্ধি বল প্রযুক্ত না হলে, বা লব্ধি বলের মান 0 হলে, তাহলে বাম দিকটা 0 বসিয়ে দাও, ডান দিকে কি আছে এম ইন্টু ভি মাইনাস ইউ। আচ্ছা, বস্তুর ভর কখনো 0 হতে পারে না, দুটো রাশির গুণফল 0, তাই না? তাহলে ভর তো কখনোই 0 হতে পারে না, কারণ বস্তু মানে তার কিছু না কিছু ভর থাকবেই। তাহলে কি 0 হবে? এখান থেকে আমরা বলতে পারি ভি মাইনাস ইউ 0 হবে। তো এখান থেকে আমরা আরও একটা লাইন লিখতে পারবো, ভি ইকুয়াল টু কি হবে ইউ হবে। এটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র, ফার্স্ট ল। তো কিভাবে এটা প্রথম সূত্র, চলো আমরা একটু ব্যাখ্যা করে নিই। দেখো, যদি প্রাথমিক বেগ আর অন্তিম বেগ সমান হয়, তার মানে কি বস্তু প্রথমে যে বেগ নিয়ে চলছিল পরেও সেই বেগ নিয়েই চলছে, তার মানে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে বস্তু একটা স্থির বেগ নিয়ে যাচ্ছে, অর্থাৎ সমবেগে যাচ্ছে। তার মানে এটা কি বোঝাচ্ছে? সমবেগে চলছে। কখন? যদি বাহ্যিক বল 0 হয়, অর্থাৎ যদি বস্তুর উপর বাইরে থেকে বল প্রযুক্ত না হয়, তাহলে বস্তুর প্রাথমিক বেগ আর অন্তিম বেগ সমান, তার মানে বস্তু সমবেগ সম্পন্ন। ঠিক আছে, তাহলে এটা একটা বিষয় গেল। আর একটা বিষয়, যদি বস্তু প্রথমেই স্থির থাকে, অর্থাৎ ইউ ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ভি ইকুয়াল টু কত? 0। ক্লিয়ার? ইউ ইকুয়াল টু 0 হলে ভি ইকুয়াল টু কত? 0। অর্থাৎ বস্তু যদি প্রথমে স্থির থাকে, তার মানে পরেও কি থাকবে? স্থির থাকবে। তো কখন এই ঘটনাটা ঘটবে? যদি বাইরে থেকে বল প্রযুক্ত না হয়। তার মানে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে বস্তু কি থাকবে? স্থির থাকবে। শুরুতেও স্থির থাকবে, পরেও স্থিরই থাকবে, অর্থাৎ স্থির বস্তু স্থির থাকবে। এটাই তো নিউটনের প্রথম সূত্র, তাই না? বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকে। তো এইটার মধ্যে কিন্তু প্রথম সূত্র লুকিয়ে আছে। তাই আমরা বলতে পারি যে নিউটনের সেকেন্ড ল এর মধ্যে ফার্স্ট ল নিহিত আছে। ঠিক আছে, তো এইটা গেল। এবার আমরা লিনিয়ার মোমেন্টাম নিয়ে কথা বলবো। লিনিয়ার মোমেন্টাম খুব শর্টে আলোচনা করব, কারণ এই বিষয়গুলো অনেকেরই জানা, ক্লাস 9-এ হয়তো পড়েছো, অনেকে পড়োনি, কিন্তু আমাদের 11-এ রয়েছে। ওকে, তো লিনিয়ার মোমেন্টাম নেক্সট টপিক হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম মানে কি? রৈখিক ভরবেগ। তোমরা ইংলিশ টার্মগুলো কিন্তু অবশ্যই পড়বে, কারণ বিভিন্ন পরীক্ষাতে এই ইংলিশ টার্মগুলো আমাদের প্রয়োজন হবে, কারণ কোশ্চেন ইংলিশে হবে। ঠিক আছে, আচ্ছা, রৈখিক ভরবেগ জিনিসটা কি? আছে রৈখিক যখন আছে, একটা কৌণিকও রয়েছে কিন্তু, মাথায় রাখবে। তা ভরবেগ দুই প্রকারের, রৈখিক ভরবেগ আর কৌণিক ভরবেগ। তো আমরা আজকে কথা বলবো রৈখিক ভরবেগ নিয়ে। রৈখিক ভরবেগ জিনিসটা কি? ধরো কোনো একটা বস্তু
যার ভর m সে v বেগে গতিশীল। তাহলে গতিশীল মানে তার মধ্যে একটা গতীয় ধর্ম সৃষ্টি হলো। তো এই গতীয় ধর্মের জন্য কি শুধু ভিটাই দায়ী? বস্তুর ভরে কি কোনো কন্ট্রিবিউশন নেই? ভালো করে শুনবে কি বললাম। আমি বললাম যখন কোনো বস্তু গতিশীল তখন বস্তু গতিশীল অবস্থায় রয়েছে, তাই না? তার মানে বস্তুর মধ্যে একটা গতীয় ধর্ম রয়েছে। এই গতীয় ধর্মের জন্য কি শুধুমাত্র গতি বেগটাই দায়ী, না m কোনো রকমভাবে দায়ী? তো বিভিন্ন পরীক্ষা থেকে আমরা দেখতে পাই যে গতীয় ধর্মের জন্য শুধুমাত্র v দায়ী নয়, বস্তুর ভরের একটা কন্ট্রিবিউশন গতীয় ধর্মের মধ্যে রয়েছে। ঠিক আছে, তার মানে ভর m এবং বেগ v এই দুজন মিলে কোনো বস্তুর মধ্যে গতীয় ধর্মকে প্রকাশ করে। ঠিক আছে, তো এই ভর এবং বেগের গুণফলকেই বলা হয় রৈখিক ভরবেগ, যাকে আমরা p দিয়ে লিখি। তাহলে রৈখিক ভরবেগ p = ভর ইন্টু বেগ, অর্থাৎ বস্তুর ভর এবং বেগের সমন্বয়ে গঠিত যে বা গুণফল দ্বারা গঠিত যে ভৌত রাশি কোনো বস্তুর মধ্যে গতীয় ধর্মকে প্রকাশ করে, সেই ভৌত রাশি অর্থাৎ p কে আমরা কি বলবো? রৈখিক ভরবেগ। ঠিক আছে, তো এখান থেকে আমরা সহজেই ভরবেগের একক মাত্রা বের করতে পারবো। প্রথমে আমরা SI একক বের করি। দেখো, ভর ইন্টু বেগ, ভরের একক কি? কেজি, বেগের একক কি? মিটার পার সেকেন্ড। SI একক পেয়ে গেলাম। CGS একক কি হবে? দেখো, CGS একক গ্রাম, মিটার জায়গায় সেন্টিমিটার, আর সেকেন্ডের জায়গায় সেকেন্ড। তাহলে কেজি মিটার পার সেকেন্ড এটা হয়ে গেল SI একক, গ্রাম সেমি পার সেকেন্ড এটা CGS একক। মাত্রা চট করে বের করে নাও। মাত্রা, আচ্ছা মাত্রা কি হবে? দেখো, এখানে ভরের তো কোনো মাত্রা নেই, সরি ভরের মাত্রা আছে। ভরের মাত্রা কত? m, ক্যাপিটাল M। বেগের মাত্রা কি? L T⁻⁻1। তাহলে আমরা পেয়ে গেলাম ভর এবং বেগ, অর্থাৎ লিনিয়ার মোমেন্টামের মাত্রা m L T⁻⁻1। ক্লিয়ার? আচ্ছা, মাথায় রাখবে এই রৈখিক ভরবেগ কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। কারণ দেখো, রৈখিক ভরবেগের মধ্যে কি কি আছে? m আছে আর v আছে। তো m তো স্কেলার, কিন্তু v বেগ ভেক্টর। যেহেতু v ভেক্টর, তাই পিটাও কি হবে? ভেক্টর হবে। v এর দিক কি হবে? p এর দিক। v এর যা দিক হবে সেটাই হবে p এর দিক। লিখে নাও। ঠিক আছে, এবার রৈখিক ভরবেগ বিষয়টা ঠিক হজম হচ্ছে না, যে সত্যি কি ভরের দরকার ছিল? গতীয় ধর্মে কি ভরের কোনো কন্ট্রিবিউশন আছে? সত্যি কি আছে না নেই? চলো এই বিষয়টা আমরা ব্যাখ্যা করি। ব্যাখ্যা করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে গতীয় ধর্মের মধ্যে ভরের কোনো কন্ট্রিবিউশন আছে কিনা। খুব মন দিয়ে শুনবে কিন্তু। ধরো, আমার চেনা একটা স্যার আছে, নাম AKD স্যার, AKD স্যার। তো ওনার ওয়েট ধরে নাও 40 কেজি। খুব ভালো পড়ান, দারুণ পড়ান। ঠিক আছে, এবং আমার দেখা একজন রেসলার রয়েছে ইন্ডিয়ান, ঠিক আছে, গ্রেট খালি। কি? গ্রেট খালি। এটা হচ্ছে গ্রেট খালি। তোমরা অনেকে জানো হয়তো, প্রচুর ওয়েট, লম্বা চওড়া, ঠিক আছে, এবং বেশ ভারী। তো এটা গ্রেট খালি ধরে নাও। গ্রেট খালির ভর হচ্ছে 300 কেজি। ওকে, এবার দুজনেই একই বেগে দৌড়তে শুরু করলো। ধরো দৌড়ে আমার দিকে আসছে। ওকে, দৌড়ে দুজনে দৌড়চ্ছে আমার দিকে আসছে, অর্থাৎ দুজন প্রতিযোগিতা করছে কে ফার্স্ট হয়। ধরে নাও দুজন একই বেগে দৌড়চ্ছে, একই বেগে। AKD স্যারের বেগ হচ্ছে 50 কিমি পার আওয়ার, আবার গ্রেট খালি তার বেগ হচ্ছে 50 কিমি পার আওয়ার। বেগ কিন্তু দুজনের সমান। ক্লিয়ার? এবার আমি এখানে দাঁড়িয়ে আছি, এই প্রান্তে দাঁড়িয়ে আছি। বলো, আমার দুজনই দৌড়ে দৌড়ে আসছে, আমাকে থামাতে হবে, ধরতে হবে। অর্থাৎ দুজন প্রতিযোগিতায় নাম দিয়েছে, একটা সময় তো প্রতিযোগিতা এন্ড হবে। সেই এন্ড পয়েন্টে কি হয়? একটা বেগ থাকে, আমাদেরকে কি করতে হয়? থামাতে হয়, তাই না? তো আমি ধরো থামাবো, এটা সাগর স্যার। ওকে, তো এবার কি হলো? কাকে থামাতে আমার বেশি কষ্ট হবে বলো তো?
কাকে থামাতে? যেহেতু দুজনের বেগ সমান, একই দিশার ভর কিন্তু খুবই কম, তাই না? সহজেই আমি থামাতে পারবো। আর এই গ্রেট খালির ভর বেশ ভারী, ভর বেশি, আমরা কিন্তু সহজে থামাতে পারবো না, বা আমি সহজে থামাতে পারবো না, একটু কষ্ট হবে, তাই না? তাহলে গ্রেট খালিকে থামাতে আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে, আমার বেশি শক্তির প্রয়োজন হবে, তাই না? তাহলে গতীয় ধর্ম কার মধ্যে বেশি? গতীয় ধর্ম কার মধ্যে বেশি? গ্রেট খালির মধ্যে বেশি, তাই না? কেন বেশি হলো? দুজনের বেগ তো সমান। বেশি হলো কারণ গ্রেট খালির ভরটাও বেশি, 300 কেজি। ওকে, একই দিশার ভর কত? 40 কেজি। তার মানে ভরের কিন্তু একটা যোগদান রয়েছে গতীয় ধর্মের মধ্যে। বোঝা গেল? শুধু বেগ কিন্তু একা দায়ী থাকে না, গতীয় ধর্মের মধ্যে ভরের একটা কি আছে? যোগদান আছে। চলো আরো একটা বিষয় দেখে নিই আমরা। ধরো দুটো পাথর আছে, দুটো পাথর। ওকে, এই দুটো পাথরকে আমরা, একটা বড় পাথর আছে, একটা ধরো ছোট পাথর আছে, এবং একটা ঢাল থেকে আমরা কি করলাম? এটাকে, এই দুটো পাথরকে আমরা ছেড়ে দিলাম। তো আমরা দেখব যে এই ছোট পাথর আগে গিয়ে থেমে যাবে, বড় পাথর একটু দূরে গিয়ে থামবে। তার মানে গতীয় ধর্ম কারো বেশি। একই জায়গা থেকে আমরা, একই ঢালের একই জায়গা থেকে আমরা ছেড়ে দিয়েছি, ছোট পাথর আগে গিয়ে থেমে যাবে, বড় পাথর একটু দূরে গিয়ে থামবে। তার মানে গতীয় ধর্ম কার মধ্যে বেশি? বড় পাথরের মধ্যে বেশি। তার মানে বড় পাথরের কি বেশি? ভর বেশি, ছোট পাথরের ভর কম। তাহলে কিন্তু ভর একটা ফ্যাক্টর, তাই না? আচ্ছা, এবার চলো বেগও যে একটা ফ্যাক্টর সেটা আমি তোমাদের একটু ব্যাখ্যা করি। অর্থাৎ শুধু ভর নয়, বেগেরও যোগদান রয়েছে এই মোমেন্টামের মধ্যে। ধরো একেডি স্যার, এবার ওয়েট কত? 40 কেজি। প্রথমে 50 কিমি পার আওয়ার বেগে দৌড়চ্ছিল, আমি থামাবো এসপি স্যার, ঠিক আছে? আমি থামাবো, হাত নেই তো, সরি হাত দিয়ে দিলাম। এবার প্রথমে আমাকে কিছু একটা বল প্রয়োগ করতে হলো থামানোর জন্য একেডি স্যারকে। এবার একেডি স্যার কি করলো? আরো জোরে দৌড়তে শুরু করলো। ধরে নাও 80 কিমি পার আওয়ার বেগে দৌড়তে শুরু করলো। এক্ষেত্রেও আমাকে থামাতে হবে। বলো, এই ক্ষেত্রে বেশি বল প্রয়োগ করতে হবে না কম বল প্রয়োগ করতে হবে? অবশ্যই এই ক্ষেত্রে বেশি বল প্রয়োগ করতে হবে। দেখো ভর কিন্তু দুটো ক্ষেত্রে কি আছে? সেম আছে, 40 কেজি 40 কেজি, কিন্তু এখানে বেগ কম বলে আমাকে থামানোর জন্য কম বল প্রয়োগ করতে হবে। আর যদি এখানে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? বেশি বল প্রয়োগ করতে হবে। তার মানে দেখলাম এখানে কি আলাদা? বেগটা আলাদা, বেগটা বেশি, তাই গতীয় ধর্মটাও কি বেশি। তাই আমরা তোমাদের বলি যে ভর এবং বেগের সমন্বয়ে গঠিত ভৌত রাশিকে কি বলবো আমরা? লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ। চলো এই বিষয়টা আমরা বুঝে গেলাম, বেশ ভালো করে বুঝলাম। এইবার আমরা আলোচনা করব নেক্সট টপিক নিয়ে। দেখো বলের অবকলন রূপ। বলের হেডলাইন করো, বলের অবকলন রূপ। ছোট ছোট টপিক, অবকলন রূপ, এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, বল মানে কি জানি? নিউটনের সেকেন্ড ল থেকে F = ma সবাই জানে। F = দেখো m থাকলো, a মানে v - u/t, ক্লিয়ার? m × v, m গুণ করলাম mv - mu/t। তাহলে এটা দেখো, এটা ভর ইন্টু বেগ মানে ভরবেগ, এটা ভরবেগ। ভিটা কি? অন্তিম বেগ, তাহলে এটা অন্তিম ভরবেগ, এটা কি? প্রাথমিক ভরবেগ। তাহলে আমি লিখছি অন্তিম ভরবেগ P2 = mv, প্রাথমিক ভরবেগ P1 = mu। তাহলে আমরা লিখে দিলাম P2 - P1/t। আচ্ছা, দুটো ভরবেগের বিয়োগফল রয়েছে অর্থাৎ পরিবর্তন, তো পরিবর্তন কত? Δp/t। তাহলে এটাকে কি বলছি আমরা? বল বলছি। তোমরা ভালো করে জানো ভরবেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? বল বলা হয়, তাই না? তাহলে বল = ভরবেগের পরিবর্তন বাই সময়, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার। বল = ভরবেগের পরিবর্তনের হার। আচ্ছা, এখানে মাথায় রাখবে P2 - P1 বিয়োগ করে যেটা পেলাম সেটা হচ্ছে Δp। তাকে কি দিয়ে লিখলাম? Δp দিয়ে লিখলাম। এবার দেখো এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, F =
আমরা ভরবেগের পরিবর্তন ধরলাম ডিপি আর সময় ধরলাম ডিটি, অর্থাৎ ডিটি সময়ে ভরবেগের পরিবর্তন কত হচ্ছে ডিপি, তাহলে ভরবেগের পরিবর্তন বাই সময় অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার ইকুয়াল টু বল। তাহলে এটা হয়ে গেল অবকলন রূপ, ঠিক আছে, অবকলন রূপ বলের। মাথায় রাখবে যে বলটা ভেক্টর কোয়ান্টিটি আর এখানে পিটাও ভেক্টর কোয়ান্টিটি, এক্ষেত্রে পি এবং এফ এর দিক কিন্তু সেম হবে। ক্লিয়ার? তো এটাই ছিল বলার। এবার নেক্সট টপিক, খুব ছোট ছোট টপিক, সময় লাগবে না, অ্যাকশন রিয়াকশন ইকুইলিব্রিয়াম, তাই না? তো তার আগে আছে ইনার্শিয়াল মাস। তো ইনার্শিয়াল মাস জিনিসটা কি এবার আমরা বুঝবো। ইনার্শিয়াল মাস, মাস তো আমরা জানি এবং মাসকে এম দিয়ে আমরা লিখি, তাই না, বস্তুর ভর। তো ভরটাকে ইনার্শিয়াল কেন বলছি? নেক্সট টপিক ইনার্শিয়াল মাস। ইনার্শিয়াল মাস মানে জড়ত্বীয় ভর বা জড় ভর, ঠিক আছে, বা জাড্য ভর, জড়ত্বীয় ভর বা জড় ভর বা জাড্য ভর। ক্লিয়ার? তো এবার দেখো, ধরো এম ভরের একটা বস্তু আছে, এর উপর এফ বল প্রয়োগ করলাম, ফলে এর মধ্যে ত্বরণ সৃষ্টি হলো এ। তাহলে আমরা নিউটনের সূত্র থেকে লিখতে পারবো এফ ইকুয়াল টু এম এ। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারবো কি লিখতে পারবো, এখান থেকে আমরা এম ইকুয়াল টু লিখতে পারবো এফ বাই এ, এফ বাই এ। তার মানে যদি এফ কনস্ট্যান্ট থাকে, এফ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এম কে লিখতে পারবো এম প্রপোর্শনাল টু 1/a। লাইনটা দেখো, এম প্রপোর্শনাল টু 1/a মানে বস্তুর ভর এবং ত্বরণ ব্যস্তানুপাতিক, অর্থাৎ একই বল প্রয়োগ করলে যে ক্ষেত্রে ভর বেশি সেই ক্ষেত্রে ত্বরণ কম সৃষ্টি হবে, ভর বেশি হলে ত্বরণ কম সৃষ্টি হবে, আর ভর কম হলে ত্বরণ বেশি সৃষ্টি হবে। বিষয়টা বোঝা যাক। ধরো দুটো বল নিয়েছি আমি, ঠিক আছে, একটা বড় বল একটা ছোট বল। এবার দুটো বলের উপর আমরা একই বল প্রয়োগ করলাম, একই বল প্রয়োগ করলাম ও একই ফোর্স আমরা অ্যাপ্লাই করছি, দেখতে পাচ্ছ। এর ভর বেশি ক্যাপিটাল এম, এর ভর কম স্মল এম। তাহলে এবার বলো, একই বল প্রয়োগ করলে কোন বলের মধ্যে, একই ফোর্স যদি আমরা অ্যাপ্লাই করি, কোন বলটার মধ্যে বেশি গতি সৃষ্টি হবে? তোমরা তোমাদের সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারবে যেটা ছোট বল তার মধ্যে বেশি গতি সৃষ্টি হবে, আর যেটা বড় বল তার মধ্যে কম গতি সৃষ্টি হবে, তাই না? একটা ছোট পাথর একটা বড় পাথর আছে, বা একটা ক্রিকেট বল আছে একটা বড় পাথর আছে, দুটোকে আমি ব্যাট দিয়ে মারছি, তো ক্রিকেট বলটা তো ভাগতে শুরু করবে, কিন্তু যেটা বড় পাথর আছে তার মধ্যে কম গতি সৃষ্টি হবে। তার মানে ভর যত বেশি হবে গতি পরিবর্তনের সে তত বেশি বাধা দেবে, তার গতি কি হবে, গতির পরিবর্তনে বাধা পাবে একটা। ভালো করে বুঝবে, ভর বেশি বলে কি এর গতির পরিবর্তনটা কম হলো, এর গতি পরিবর্তনটা বেশি হলো, এর মধ্যে বেশি ত্বরণ সৃষ্টি হলো, ত্বরণ বেশি, এটা ম্যাক্স আর এটা কি মিন, তাই না? তার ভর কি করছে, যার ভর বেশি হবে সে গতির পরিবর্তনকে বেশি বাধা দেবে, ফলে তার গতি কম হবে। তার মানে গতি কম হবে মানে কি, গতির পরিবর্তনকে বাধা দেওয়া মানে কি, এটাকে বলা হয় জড়তা। জড়তা, ঠিক আছে। ও সরতে চাইছে না, এ কিন্তু সরতে চাইবে না, এ চট করে সরে যাবে। ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। একটা বড় পাথর আছে, একটা ছোট্ট পাথর আছে, আমি একই বল প্রয়োগ করে ছোট্ট পাথরকে সহজেই নাড়াতে পারবো, কিন্তু বড় পাথরকে সহজেই কিন্তু আমি সরাতে পারবো না। তার মানে বড় পাথরে কি বেশি, ভর বেশি, আর ভর বেশি হওয়ার জন্য ও নিজের অবস্থানে থাকার চেষ্টা করছে, নিজের অবস্থান বজায় রাখার চেষ্টা করছে। ভালো করে বুঝবে, নিজের অবস্থান কি রাখার চেষ্টা করছে, বজায় রাখার চেষ্টা করছে। আর যে বস্তু নিজের অবস্থা বজায় রাখার চেষ্টা করে সেই ধর্মটাকে কি বলা হয়, সে ধর্মকে বলা হয় জড়তা বা জাড্য। বোঝা গেল? তার মানে ভর বেশি বলে সে নিজের অবস্থান বা নিজের অবস্থা বজায় রাখার চেষ্টা করবে, অবস্থা চট করে পরিবর্তন হতে দিতে চাইবে না। এই যে প্রবণতা, এই প্রবণতাকে কি বলা হয়, জাড্য। তার মানে ভর বেশি হলে জাড্য বেশি হচ্ছে, তাই ভরের সঙ্গে কার লিঙ্ক আপ আছে, জাড্যের। তার মানে ভর বেশি মানে জাড্য বেশি, ভর ইজ তার জাড্য কার সঙ্গে প্রপোর্শনাল, ভরের সঙ্গে প্রপোর্শনাল। বোঝা গেল? তার মানে যেহেতু বস্তুর এই মাস
বস্তুর মধ্যে ইনার্শিয়া তৈরি করে, তাই এই মাসটাকে কখনো কখনো কি বলা হয়, ইনার্শিয়াল মাস। বস্তুর ভর যেহেতু বস্তুর মধ্যে জড়তা তৈরি করে, তাই ভরকে কি বলা হয়, জড়ভর বা জড়ত্বীয় ভর। বোঝা গেল? আবার ভালো করে বলছি, অন্য একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? উদাহরণটা এরকম, ধরো একটা ঢাল আছে, একটা ছোট বলকে আমি গড়িয়ে দিলাম, ও কিছুটা আসলো, ধরো এইখানে এসে থেমে গেল। একইভাবে আমি একটা বড় বলকে আমি এখান থেকে গড়িয়ে দিলাম, ও কিন্তু বেশি দূরে এসে স্থির হবে। তার মানে কি, গতীয় ধর্ম কে বজায় রাখার চেষ্টা করছে বেশি? বড় বলটা, যে তার নিজের গতিশীল অবস্থায় বেশি বজায় রাখার চেষ্টা করছে বলেই ও বেশি দূরে গিয়ে থামলো, তাই না? তার গতীয় ধর্মটা বেশিক্ষণ বজায় থাকলো কার মধ্যে? বড় বলের মধ্যে। বড় বলের কি বেশি? ভর বেশি। তার মানে যার ভর বেশি সে তার গতিশীলতা বেশি বজায় রাখার চেষ্টা করে, তার মানে তার মধ্যে গতীয় জড়টা বেশি। ভর বেশি হওয়ার জন্য কি বেশি হচ্ছে? গতীয় জাড্য বেশি হচ্ছে। বোঝা গেল? তার মানে জাড্য বেশি। তার মানে ভর কিসের পরিমাপ? জাড্যের পরিমাপ। ঠিক আছে? তাই ভরটাকে কি বলা হয় কখনো কখনো? জড়ভর বা জড়ত্বীয় ভর। এবং এটা কিভাবে পরিমাপ করব আমরা? F/A দিয়ে। অর্থাৎ কোনো বস্তুর মধ্যে যদি জড়ত্বীয় ভর পরিমাপ করতে হয় কোনো বস্তুর, তাহলে বস্তুর প্রযুক্ত বল এবং ত্বরণ এই দুটোর রেশিও বের করব, আমরা অনুপাত বের করব। এটা হয়ে যাবে ইনার্শিয়াল মাস। ক্লিয়ার? চলো, তাহলে এখান থেকে আমরা এটাই শিখলাম যে জাড্যের পরিমাপ হলো বস্তুর ভর। ভর বেশি মানে বস্তুর মধ্যে স্থিতিজাড্যও বেশি হবে, আবার গতিজাড্যও বেশি হবে। নেক্সট চলে আসি অ্যাকশন রিয়াকশন। করব যে ক্রিয়া প্রতিক্রিয়া কি সাম্য প্রতিষ্ঠা করতে পারে না পারে না? ক্রিয়া প্রতিক্রিয়া, ওকে, এরা কি সাম্য প্রতিষ্ঠা করতে পারে? সাম্য প্রতিষ্ঠা, ক্রিয়া প্রতিক্রিয়া সাম্য। আচ্ছা দেখো, সাম্য প্রতিষ্ঠা করতে গেলে কি কি প্রয়োজন আমরা সেটা আগে দেখে নিই, বা সাম্য জিনিসটাই কি। ধরো একটা বস্তু আছে, এই বস্তুর উপর ডান দিকে একটা বল প্রযুক্ত হচ্ছে, ধরে নাও F1, বাম দিকে একটা বল প্রযুক্ত হচ্ছে, ধরে নাও F2। যদি এই দুটো বল সমান হয়, অর্থাৎ F1 = F2 হয়, ঠিক আছে, তাহলে এই দুটো বল পরস্পরকে ক্যান্সেল করবে, প্রতিমিত করবে। ফলে এই বস্তুটা কি থাকবে? স্থির থাকবে মানে সাম্যে থাকবে। তাই সাম্যে থাকার জন্য কোনো একটি বস্তুর উপর, যে বস্তু সাম্যে থাকবে সেই বস্তুর উপর দুটো বল প্রযুক্ত হতে হবে, এবং এই দুটো বল কি করবে? একে অপরকে কি করবে? প্রতিমিত করবে। অর্থাৎ এরা কিভাবে প্রযুক্ত হবে? দেখো, উল্টো দিক থেকে প্রযুক্ত হবে, অর্থাৎ এরা বিপরীতমুখী হবে। এরা কি হবে? বিপরীতমুখী হবে। সেই জন্য মাইনাস সাইন দিলাম। এই মাইনাস সাইন দেওয়ার অর্থ হচ্ছে এই দুটো বল কি হবে? বিপরীতমুখী হবে, একই বস্তুর উপর প্রযুক্ত হবে, একই রেখা বরাবর। ঠিক আছে, দেখো একই রেখার উপর দুটো বল অবস্থিত। তাহলে এই দুটো বল যদি প্রযুক্ত হয়, এরকম দুটো বল, তাহলে কি হবে? এই বস্তুটা সাম্যে থাকবে মানে স্থির থাকবে। ওকে, আচ্ছা, আর একটা কন্ডিশন, অবশ্যই দুটো বলকে একই বস্তুতে প্রযুক্ত হতে হবে, কিন্তু আলাদা যে বস্তু সাম্যে থাকবে সেই বস্তুতে প্রযুক্ত হতে হবে। তাহলে একই বস্তুতে কি হবে? ক্রিয়াশীল হবে। একই বস্তুতে ক্রিয়াশীল। ক্লিয়ার? তাহলে আবার বলছি, সাম্য প্রতিষ্ঠার ক্রাইটেরিয়া কি, শর্ত কি? কোনো বস্তুর উপর সমান এবং বিপরীতমুখী বল প্রযুক্ত হতে হবে, এবং একই বস্তুতে দুটো বল ক্রিয়াশীল হতে হবে। এবার চলো আমরা দেখে নিই ক্রিয়া প্রতিক্রিয়া জিনিসটা কি। দেখো, ক্রিয়া, ধরো এটা একটা বস্তু, এটা একটা বস্তু, তাহলে এটা 1 নম্বর বস্তু, এটা 2 নম্বর বস্তু। 1 নম্বর বস্তু 2 নম্বর বস্তুর উপর একটা বল প্রয়োগ করলো, এই বলের নাম দিলাম F1। আবার 2 নম্বর বস্তু 1 নম্বর বস্তুর উপর একটা বল প্রয়োগ করলো, এই বলের নাম F2। অবশ্যই এই দুটো বল সমান, একটা ক্রিয়া হলে আর একটা কি হবে? প্রতিক্রিয়া। তাহলে একটা ক্রিয়া আর একটা কি? প্রতিক্রিয়া। এরা সমান, এবং অবশ্যই এরা কি? বিপরীতমুখী, একটা এইদিকে একটা এইদিকে, বিপরীতমুখী। এবার প্রশ্ন হচ্ছে, এই দুটো বল, তাহলে এইটা কিন্তু মেনটেন হচ্ছে, প্রথম শর্তটা কিন্তু মেনটেন হলো, তাই না? এবার দেখতে হবে পরের শর্ত কি মেনটেন হচ্ছে, একই বস্তুতে ক্রিয়াশীল হচ্ছে কি? উত্তর হচ্ছে না, এরা দুটো আলাদা বস্তুতে ক্রিয়াশীল।
একটা 1 নম্বর বস্তুর উপর কাজ করছে আর একটা 2 নম্বর বস্তুর উপর কাজ করছে, একই বস্তুর উপর ক্রিয়াশীল নয়। যেহেতু একই বস্তুর উপর ক্রিয়াশীল নয়, তাই তো সাম্য প্রতিষ্ঠার কোনো গল্পই এখানে আসবে না, সাম্য প্রতিষ্ঠার কোনো প্রসঙ্গই এখানে উঠবে না। তাই আমরা বলতে পারি যে ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই সাম্য প্রতিষ্ঠা করতে পারে না, কারণ এরা ভিন্ন বস্তুতে ক্রিয়াশীল। সমান এবং বিপরীতমুখী হলেও এরা ভিন্ন ভিন্ন বস্তুতে কাজ করে। ক্লিয়ার? তাহলে আমরা এই টপিকটা বুঝে গেলাম। নেক্সট হচ্ছে কন্ট্যাক্ট অ্যান্ড নন কন্ট্যাক্ট ফোর্স। এটা কি জিনিস? কন্ট্যাক্ট মানে কি? স্পর্শ, তাই না? তাহলে একটা স্পর্শ বল, একটা স্পর্শহীন বল, একটা স্পর্শযুক্ত বল, একটা স্পর্শবিহীন বল। দেখো ফুটবলকে যদি কিক করতে হয়, অর্থাৎ ফুটবলের উপর যদি বল প্রয়োগ করতে হয়, তাহলে পায়ের প্রয়োজন, তাই না? পা দিয়ে তো হাত দিয়েও করতে পারবে, অসুবিধা নেই। তো পায়ের সাহায্যে তোমাকে কিক করতে হবে। তাহলে কিক করতে গেলে ধরো ফুটবলকে তুমি আঘাত করবে, তাহলে পা দিয়ে কিন্তু টাচ করতে হবে। টাচ যদি না করো তাহলে কি ফুটবলে তুমি বল প্রয়োগ করতে পারবে? পারবে না। তাহলে এখানে যে বলটা প্রয়োগ করছো, কিক করে যে বলটা প্রয়োগ করছো, সেটা কি কন্ট্যাক্ট ফোর্স, স্পর্শ করতে হচ্ছে। আবার দেখো দরজাকে তুমি ঠেলতে পারো, আবার টানতেও পারো, তাই না? যখন দরজাকে টানবে তখন দরজাকে ধরে ধরে টানতে হবে, তারপরে তোমাকে কন্ট্যাক্ট করতে হবে, তোমাকে স্পর্শ করতে হবে, স্পর্শ করে বল প্রয়োগ করতে হবে। তাহলে টানা, এটা কিন্তু একটা স্পর্শ বল, কন্ট্যাক্ট ফোর্স। আবার যখন তুমি ধাক্কা দেবে কোনো বস্তুকে বা কাউকে ধাক্কা দেবে, ভিড়ের মধ্যে অনেককে ধাক্কা দেয়, সেক্ষেত্রে কি টাচ না করে কি ধাক্কা দেওয়া যায় না? তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? টাচ করতে হয়। তাহলে যেসব ক্ষেত্রে টাচ করে বল প্রয়োগ করতে হয়, সেই বলগুলোকে কি বলা হয়? কন্ট্যাক্ট ফোর্স, তাই না? ধরো এই পেনটা যদি আমি তোমাদেরকে ছুঁড়ে মারতে চাই, তাহলে আমাকে ধরে বল প্রয়োগ করতে হবে। তাহলে এখানেও কি ধরনের বল প্রয়োগ করলাম আমরা? কন্ট্যাক্ট ফোর্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি বলের একটা প্রকার আছে, সেই প্রকারটা কি? একটা কন্ট্যাক্ট ফোর্স, মানে স্পর্শ বল। আর এটা হচ্ছে স্পর্শবিহীন বল বা স্পর্শহীন বল। স্পর্শহীন। তো স্পর্শহীন বল কোনগুলো? এগুলো তো বুঝে গেলাম, টানা, ঠেলা, ধাক্কা দেওয়া, কিক করা। তারপরে আর একটা বল আছে ঘর্ষণ বল। যখন একটা বস্তু আর একটা বস্তুর ওপর দিয়ে যাবে তখন ঘর্ষণ বল প্রযুক্ত হয়। এবার যদি একদম ওপর দিয়ে যায়, টাচ না করে, তাহলে কিন্তু ঘর্ষণ বল প্রযুক্ত হবে না। তাহলে ঘর্ষণ বল এক প্রকারের কি? কন্ট্যাক্ট ফোর্স। আচ্ছা, এবার দেখো গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা তোমরা ভাবো। গ্র্যাভিটেশনাল ফোর্স, এক্ষেত্রে কি হয়? ধরো এই বস্তুকে পৃথিবী টানছে, নিচের দিকে টানছে, তাই না? আমি যদি ছেড়ে দিই তো পড়ে যাবে। তো পড়ে যাওয়ার কারণ কি? পৃথিবী টানছে। এবার পৃথিবী কি হাত বের করে টানে কে? না। তাহলে দেখো পৃথিবী স্পর্শ না করেই কোনো বস্তুর উপর কি করতে পারে? বল প্রয়োগ করতে পারে, তাই না? তাহলে অভিকর্ষ বল বা মহাকর্ষ বল কি? এক ধরনের কন্ট্যাক্টহীন, মানে স্পর্শবিহীন বল। আবার দেখো চুম্বকের কথা ভাবো। চুম্বক লোহাকে আকর্ষণ করে, বা একটা চুম্বক আরেকটা চুম্বককে আকর্ষণ বা বিকর্ষণ করে। সেই ক্ষেত্রে কি চুম্বক কি টাচ করে? দূর থেকে আকর্ষণ করতে পারে, দূর থেকে বল প্রয়োগ করতে পারে, তাই না? এক্ষেত্রে একটা চুম্বক আরেকটা চুম্বককে কিন্তু টাচ করে না। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি কি? স্পর্শহীন বল। তাহলে চুম্বক বলটা কি? স্পর্শবিহীন বল। ক্লিয়ার? আবার একটা আধান আর একটা আধানকে কি করে? আকর্ষণ করে কিংবা বিকর্ষণ করে। এক্ষেত্রে তারা পরস্পরকে কিন্তু টাচ করে না। বোঝা গেল? তাহলে এই বলটাকে আমরা আধানের জন্য যে বল প্রযুক্ত হয় তাকে বলে স্থির তড়িৎ বল। এই স্থির তড়িৎ বলও কিন্তু স্পর্শবিহীন বল। তো মাথায় রাখবে এই বলটাকে বলা হয় ক্ষেত্র বল, ফিল্ড ফোর্স। ক্ষেত্র বল, সরি ফোর্স, এটা ফোর্স হবে। কেন ফিল্ড ফোর্স বলা হয়, ক্ষেত্র বল বলা হয়, বা ক্ষেত্রজনিত বল কেন বলা হয়? কারণ ধরো একটা চুম্বক যখন আরেকটা চুম্বককে আকর্ষণ করবে, তখন এই চুম্বকটা চারিদিকে একটা ফিল্ড, একটা ক্ষেত্র তৈরি করে, একটা অঞ্চল তৈরি করে। ওই অঞ্চলের মধ্যে যদি অন্য একটা চুম্বক বা লোহা রেখে দাও তাহলে আকর্ষণ করবে, অঞ্চলের বাইরে কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ করবে না। বোঝা গেল? তাহলে যারা স্পর্শ না করেই বল প্রয়োগ করে তারা অ্যাকচুয়ালি চারিদিকে কি তৈরি করে? একটা ফিল্ড তৈরি করে, একটা অঞ্চল তৈরি করে।
একটা আধান চারিদিকে একটা অঞ্চল তৈরি করে, ওই অঞ্চলের মধ্যে যদি তুমি অন্য একটা আধান রেখে দাও তাহলে তাদের মধ্যে একটা বল প্রযুক্ত হবে। ঠিক আছে, তার মানে যেহেতু এরা একটা ফিল্ড তৈরি করছে চারিদিকে, সেই জন্য এরা যে বলটা প্রয়োগ করে সেই বলটাকে বলা হয় ফিল্ড ফোর্স। তাহলে আধান যে ফিল্ড তৈরি করে সেই ফিল্ডের একটা নাম আছে, তাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। একটা ভর একটা বস্তুকে আকর্ষণ করে, তাই না, যাকে আমরা মহাকর্ষ বল বলি। তাহলে এখানে ওরা কি করে, মানে এখানেও এরা কিন্তু স্পর্শ করে না, তাহলে এক্ষেত্রে ভর কি করে, চারিদিকে একটা ফিল্ড তৈরি করে, এটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল ফিল্ড বা মহাকর্ষ ক্ষেত্র। একটা চুম্বক চারিদিকে একটা ফিল্ড তৈরি করে, এটাকে বলা হয় চৌম্বক ক্ষেত্র। বোঝা গেল? এই ছিল কন্টাক্ট অ্যান্ড নন কন্টাক্ট ফোর্সের গল্প। এবং তোমরা স্পর্শযুক্ত বল কাকে বলে, স্পর্শবিহীন বল কাকে বলে, এবং এদের উদাহরণগুলো তোমরা রেডি রাখো। তাহলে কোশ্চেন এখান থেকে কি হবে একবার আলোচনা করিয়ে দিই। দেখো, কোশ্চেন দেবে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিষ্ঠা করো, বাস হয়ে গেল। সেকেন্ড কোশ্চেন, ভরবেগ কাকে বলে, ইহার একক মাত্রা লেখো। নেক্সট হচ্ছে বলের অবকলন রূপটি লেখো। নেক্সট হচ্ছে ইনার্শিয়াল মাস কাকে বলে, কিভাবে পরিমাপ করা হয়। নেক্সট হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া কি সাম্য প্রতিষ্ঠা করতে পারে, ব্যাখ্যা করো। তারপর হচ্ছে স্পর্শযুক্ত বল, স্পর্শবিহীন বল কাকে বলে, উদাহরণ দাও। বাস, এই ছিল আজকের টপিক। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করব। সঙ্গে থেকো। আজকের জন্য এখানেই সমাপ্ত। বাই।